হ্যালো বন্ধুরা, আবিরের গল্প আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আপনি প্রতিদিন রোম্যান্টিক, মাফিয়া, গ্যাংস্টার, রহস্য, ফানি সব ধরনের গল্প শুনতে পারবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে রাখুন, যাতে কোনো গল্পই মিস না যায়। তাহলে চলেন আজকের গল্পটি শুরু করা যাক। চরম আত্মবিশ্বাস নিয়ে তো এগিয়ে যাচ্ছি অনুর দিকে, কিন্তু মনের ভেতরটা তখন অজানা আশঙ্কায় কুঁকড়ে যাচ্ছে। ভাবছি, হায় হায় নিলয়, যদি সত্যি মেয়েটা সরাসরি রিজেক্ট করে দেয়, তবে তো মান সম্মান একদম ধুলোয় মিশে যাবে রে। নিজের ওপরই মেজাজটা খারাপ হচ্ছে। কি দরকার ছিল এত বড় বড় কথা বলে এই কঠিন পরীক্ষায় নামার? ধীর পায়ে অনুর দিকে এগোচ্ছি, আর আমার বুকের ভেতরটা তখন কামার শালার মতো খটখট করে আওয়াজ দিচ্ছে। যদি সবার সামনে মেয়েটা অপমান করে বসে, তবে এই তল্লাটে আর মুখ দেখানোর জো থাকবে না। পেছনে আর চোখে তাকিয়ে দেখলাম বন্ধুগুলো সব হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। মান সম্মান যা একটু অবশিষ্ট ছিল, তার 12টা বাজলো যখন দেখলাম স্বয়ং রাজভাইয়াও মিটিমিটি হাসছেন। আর মাইশা আর অরিন যেভাবে তাকিয়ে আছে, যদি আজ পাত্তা না পাই, তবে অরিন তো জীবনেও আমার দিকে আর ফিরেও তাকাবে না। ও ভাই, মারো আমাকে, কেউ মারো, এ তো দেখছি চরম মজ্জাক শুরু হয়ে গেছে। অনু নামের মেয়েটা দেখি ফুলের কুলো হাতে নিয়ে নাদিয়া ভাবির রুমের দিকে যাচ্ছে। আমি সাহস সঞ্চয় করে একটু জোরেই ডাক দিলাম, এই যে ফুলওয়ালি, একটু শুনবেন? ডাকটা শুনে মেয়েটা একদম শটান দাঁড়িয়ে গেল। আমার বুকটা ধক করে উঠল। ভয়ে পা দুটো যেন অবাধ্য হয়ে কাঁপতে চাইছে। কি রে ভাই, এত ভয় পাওয়ার কি আছে? পাবজি বা ফ্রি ফায়ার খেলার সময় তো জর্ডান স্টাইলে খেলি, সেদিনও তো 27টা কিল করলাম, একটুও তো হাত কাঁপেনি। অথচ এখানে জ্যান্ত একটা মেয়ের সামনে আমি একদম নুব হয়ে গেছি। অনু আমার দিকে ঘুরে তাকিয়ে বেশ একটা রহস্যময়ী হাসি দিল, তারপর বলল, ওপস, বেআই সাহেব যে, তা এখানে হঠাৎ কি মনে করে? বাব্বা, আপনার সাহস তো কম না, একদম সরাসরি সবার সামনে এসে বললেন এই বিয়ে না হওয়াই ভালো। বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। অনু আমার দিকে তাকিয়ে যেভাবে হেসে হেসে কথা বলছে, তাতে মনের ভয়টা একটু কমল। বন্ধুদের দিকে আরেকবার তাকিয়ে দেখলাম ওরা সবাই তখন উত্তেজনায় ফুটছে। আমি একটু আমতমতা করে বললাম, আসলে না, মানে ওই গেটে দাঁড়িয়ে থাকাটা বেশ বোরিং ছিল। অনেকটা পথ জার্নি করে আসার পর বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে মেজাজটা একটু খিটখিটে হয়ে গিয়েছিল, তাই ওভাবে বলেছি। অনু ভুরু নাচিয়ে বলল, বুঝলাম, তাই এখানে আমাকে হুট করে ফুলওয়ালি বললেন কেন? আমার একটা নাম আছে তো। আমি একটু ভাব নিয়ে বললাম, জানি, আপনার নাম অনু। অনু এবার বেশ অবাক হয়ে বলল, বাব্বা, নামটাও জেনে ফেলেছেন দেখি, গোয়েন্দাগিরি বেশ ভালোই পারেন। আমি একটু আত্মবিশ্বাসের সাথে বললাম, অজানা কারণেই জেনে ফেলেছি। আসলে এখানে আসার পর শুনলাম আপনাদের গ্রামটা নাকি দারুণ সুন্দর, তাই আমার তো এখানে পরিচিত কেউ নেই, তাই ভাবলাম আপনি যেহেতু ওই গেটের ওখানে বেশ অ্যাক্টিভ ছিলেন, তাই আপনিই হয়তো সবচেয়ে ভালো পরিচিত হওয়ার মতো লোক হবেন। অনু এবার খিলখিল করে হেসে উঠে বলল, আপনি কিন্তু কথা বলেন বেশ বোকাশোকা মানুষের মতো। যতটা স্মার্ট আপনাকে দেখে মনে হয়, আপনি কিন্তু আসলে ভেতরে ভেতরে যথেষ্ট ভীতু প্রকৃতির মানুষ, তাই না? ভীতু বলে ভীতু কি? আমি যে তেলাপোকা দেখলে লাফালাফি শুরু করি, তা যদিও জানতো। শুধু তেলাপোকা কেন, খরগোশ, ছাগল, এমনকি বিড়ালের বাচ্চাও হাতে ধরতে আমার কলিজা শুকিয়ে যায়। একবার আম্মু একটা ছাগল পুষেছিল, তার বাচ্চা হওয়ার পর আম্মু আদর করে যেই না আমার কোলে দিয়েছে, আমি ওটাকে শক্ত করে ধরে এমন এক চিৎকার দিয়েছিলাম যে আম্মুর নাকি কানে তালা লেগে গিয়েছিল। অনু আমার ভাবনার জগৎ ওলটপালট করে দিয়ে বলল, কি ভাবছেন অত? পুরো গ্রাম কি ঘুরে দেখতে চান? আমি অপ্রস্তুত হয়ে বললাম, না, মানে থাক, যদি আপনাদের ঘোরাতে কোনো সমস্যা না হয় তবেই। অনু সহজভাবে বলল, কি বলেন এসব? আমি আর নেহা মিলে আপনাদের এই এলাকার সবকিছু খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাবো, চিন্তার কিছু নেই। আমি এবার মোক্ষম সুযোগটা নিলাম, বললাম, থ্যাংক ইউ। আচ্ছা অনু, একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল, কিছু মনে না করলে আমি কি আপনার সাথে একটা সুন্দর সেলফি তুলতে পারি? অনু একটু সময় নিয়ে হেসে বলল, পারবেন, তবে শর্ত আছে, সেলফিটা আমার ফোন থেকে তুলতে হবে, আপনার ওই ক্যামেরায় নয়। আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম, বললাম, ওকে, ডান। অনুর সাথে হাসি মুখে একটা সেলফি তুলে যখন বন্ধুদের কাছে ফিরে এলাম, দেখলাম সবার মুখ একদম হাঁ হয়ে আছে। মাইশা আর অরিন তো বিশ্বাসই করতে পারছে না যে আমি এত তাড়াতাড়ি কেল্লা ফতে করে ফেলেছি। রাজভাই আমার পিঠ চাপড়ে ফিসফিস করে বলল, ভাইরে, যদি এটা বিয়েবাড়ি না হতো তবে জোরে একটা শীষ দিতাম। তুই ওখানে যাওয়ার পর এরা তোকে নিয়ে যা টিজ করছিল বলাই বাহুল্য,
কিন্তু যখন দেখলি তুই দিব্যি সেলফি তুলছিস তখন থেকে সবার মুখ একদম বন্ধ। ওই সময়টাতে যদি শীষ দিতে পারতাম তবে জমতো ভালো। আমি ব্লেজারটা আবারও গায়ে জড়িয়ে নিয়ে বললাম, হয়েছে, এবার থামো তো। নতুন বরের মতো একটু লজ্জা নিয়ে থাক। ওই চল তো তোরা নাদিয়া ভাবিকে, মানে নতুন বউকে দেখে আসি। ভাইয়া একটু আতঙ্কিত হয়ে বলল, আরে পাগল, বিয়ের আগে দেখবি কি করে? এখন কোনোভাবেই কোনো ছেলেকে কোণের রুমে ঢুকতে দেবে না, কড়া পাহারা চলছে ওখানে। আমি একটু অবুঝের মতো বললাম, সে কি, কবুল বলার আগে যদি কনেকে চোখের দেখাও না দেখি তবে বিয়েটা কেমন পানসে হয়ে যাবে না? বলেই আমি কোণের রুমের দিকে উঁকি দেওয়ার সুযোগ খুঁজতে লাগলাম। খেলা তো কেবল শুরু। নাদিয়া ভাবিকে এখনও অবধি আমার চক্ষু সাক্ষে দেখা হয়নি। ঢাকা থেকে রাজভাইয়ার গায়ে হলুদের ঠিক পরের দিন গ্রামে এসেছিলাম আমি। হলুদের দিন আমাদের বাড়ি থেকে বিশাল একটা বাহিনী গিয়েছিল কনেকে হলুদ মাখাতে, কিন্তু আমি সেই দলে নাম লেখাইনি। আসলে এই ধরনের প্রচণ্ড শোরগোল আর কোলাহল আমার কাছে বরাবরই চরম বিরক্তিকর লাগে, তাই ভাবি দেখতে কেমন তাও জানাই ঠেকে গেছে। কিন্তু এখন আর তর সইছে না, বউ আমি আজ দেখবই। আমি আরাফকে বললাম, চল আরাফ, অনেক হয়েছে, এবার গিয়ে ভাবিকে এক নজর দেখে আসি। আরাফ মাথা নেড়ে বলল, দারুণ আইডিয়া, তবে সিয়ামকেও সাথে নিয়ে চল, সেও এখনও নতুন বউ দেখেনি। দাঁড়াও, আমি সিয়ামকে ডেকে নিচ্ছি। একটু পরেই সিয়াম ভাই চলে এলেন। আমি, শাওন, আরাফ, মামুন আর সিয়াম ভাই, আমরা 5 জনের এক ছোটখাটো পদাতিক বাহিনী কোণের রুমের দিকে যাত্রা শুরু করলাম। আমার হাতে ডিএসএলআর ক্যামেরা, আমি সেনাপতির মতো সামনে, আর বাকি 4 জন আমার পেছনে। ভাবির রুমের সামনে গিয়ে তো আমার চক্ষু চড়াক গাছা। বাপরে বাপ, কতগুলো মানুষ! আর সবচেয়ে বড় কথা, সেখানে কোনো পুরুষ নেই, গিজগিজ করছে শুধু মেয়ে আর মেয়ে। কোনো রকমে ভিড় ঠেলে দরজার একদম কাছে পৌঁছলাম, কিন্তু আমাদের দেখা মাত্রই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা একদল মেয়ে দুরমুর করে দরজা আটকে দিল। সবার পরনে লাল রঙের শাড়ি আর মাথায় স্টাইল করে ফুল পেঁচানো, কিন্তু এরা দরজা আটকে দিল কেন? আমি বেশ অবাক হয়ে বিরক্ত গলায় বললাম। আমি বললাম, আরে দরজা বন্ধ করছেন কেন? ভেতরে যেতে দিন আমাদের, আমরা আমাদের নতুন ভাবিকে দেখতে এসেছি। একটু সামনে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে বেশ তেজ নিয়ে বলল, অত সহজে হবে না বেয়াই সাহেব, এই বাড়িতে বউ দেখতে হলে আগে করে নোটের টাকা দিতে হয়, টাকা ছাড়া এক পাও ভেতরে যেতে পারবেন না। মামুন এবার ক্ষেপে গিয়ে বলে উঠল, ওই, আপনারা কি টাকা ছাড়া দুনিয়াতে আর কিছুই বোঝেন না? সবখানেই কি আপনাদের শুধু টাকা চাই? মেয়েরা একযোগে চিৎকার করে বলল, ওই, কি বললেন আপনি? কি স্পর্ধা? বাপ রে বাপ! মেয়েগুলো একসাথে এমনভাবে চিৎকার করে উঠল যে মনে হলো আমার কানের দীর্ঘদিনের জমে থাকা ময়লা এক মুহূর্তে পরিষ্কার হয়ে গেছে। তাকিয়ে দেখি আরও এক ঝাঁক মেয়ে এসে আমাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে। লে হালুয়া, এ তো মহাবিপদ! এখন না পারছি পেছনে হটে বেরিয়ে আসতে, আর না পারছি ভিড় ঠেলে ভেতরে ঢুকতে। ঠিক সেই হট্টগোলের মধ্যে ভিড়ের ভেতর থেকে একটা মেয়ে আকাশ ফাটা চিৎকার দিয়ে বলল, মেয়েটি চিৎকার করে বলল, ওই যে দেখ, ওই যে বড় চুলের, হাতে ক্যামেরা আর গলায় ওড়না পেঁচানো ভাব মারা বিয়াইটা, সবাই মিলে ওকেই ধর, আচ্ছা করে পিটুনি দে ওকে। ওই তো বলেছিল এই বিয়ে নাকি হবে না, সবাই রেডি হতো। ওরে বাবা, কেউ আছো, আমাকে বাঁচাও! মনে মনে তখন আমার অবস্থা করুণ। কি ভয়ঙ্কর মেয়ে রে বাবা এরা! যদি সত্যি এরা দল বেঁধে আমাকে পিটাতে আসে, তবে এই ভিড়ের মাঝে তো দৌড়ে পালানোরও রাস্তা নেই। মারের হাত থেকে যদি বা বাঁচি, শেষে মান সম্মান নিয়ে তো পুরো টানাটানি পড়ে যাবে। সামনের মেয়েরা কিছুতেই দরজা খুলছে না, আর পেছনের বাহিনী আমাদের 5 জনকে মাঝখানে আটকে ফেলেছে। ও ভাই, আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ রিভাইভ দাও! ঠিক সেই সংকটময় মুহূর্তে ত্রাতা হয়ে অনু এসে সামনে দাঁড়ালো। অনু ধমক দিয়ে বলল, ওই তোরা, ওনাদের ভেতরে ঢুকতে দে। দুলাভাই নাদিয়া আপুকে দেখতে পাঠিয়েছে ওনাদের। এনারা কেউ এখনো আপুকে দেখেনি, ছবি তুলবে তারপর তো চলেই যাবে, খামোখা ঝামেলা করিস না তো। অনু আমার দিকে তাকিয়ে একবার মুচকি হাসল। যাক বাবা, এতক্ষণে কেউ একজন এসে যমদূতদের হাত থেকে আমাকে বাঁচালো। দরজা খুলে দেওয়া হলো, কিন্তু কোনো রকমে ভেতরে ঢুকেই পড়লাম আরও বড় ঝামেলায়। একটা ছোট রুমের ভেতরে এতগুলো মেয়ে একসাথে কি করছে? আর এই বিয়েতে এত মেয়ে কোত্থেকে এলো? ও, বুঝতে পেরেছি, বড় প্রভাবশালী বাড়ি তো, তাই হয়তো গ্রামের সব মেয়েকেই দাওয়াত দিয়ে আনা হয়েছে। সেটা না হয় বুঝলাম, কিন্তু একটা মানুষ সাজাতে কি আস্ত এক বাহিনী লাগে? নাদিয়া ভাবির কাছে পৌঁছাতে আমাকে বহু কসরত করতে হলো। মানুষ ঠেলে ঠেলে একদম ভাবির সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম ভাবি আমাদের দেখা মাত্রই বড় একটা ঘোমটা টেনে মাথা নিচু করে বসলেন। লে হালুয়া, দেখার আগেই ঘোমটা টেনে মুখ লুকিয়ে ফেললেন। এই সুন্দরীর কাছে আসতে আমাদের কতই না কাঠখড় পোড়াতে হলো, অথচ দেখার নাম নেই। বলতেও পারছি না, ভাবি ঘোমটাটা একটু তোলেন। লজ্জার কথা না, মেজাজটা তখন পুরো খিটখিটে হয়ে গেল। রুমে মেয়েদের গিজগিজানি আরও বেড়েছে।
আমি যখন ভাবির একদম কাছে এসে দাঁড়ালাম, পুরো রুমটায় যেন এক অদ্ভুত নীরবতা ভর করল। লজ্জায় আর আড়ষ্ঠতায় আমি কোনো দিকে তাকাতে পারছিলাম না। ভাবির ঠিক পাশেই একটা মেয়ে পেছন ফিরে বসেছিল। আমাদের উপস্থিতি টের পেয়ে সে ধীরে ধীরে আমাদের দিকে ফিরল। ভাবির ঠিক পাশেই আমি নেহাকে বসে থাকতে দেখলাম। বুকটা আবারও সেই পরিচিত তালে ধক করে উঠল। সেই চিরচেনা মায়াবী মুখ, সেই নেশা ধরানো চোখ, আর সেই রক্তিম ঠোঁট, যে ঠোঁটে কোনো এক বর্ষার উন্মাদনায় প্রথমবার আমার ঠোঁটের স্পর্শ লেগেছিল। অজান্তেই আমি নিজের ঠোঁট দুটো দাঁত দিয়ে কামড়ে ধরলাম। 4 বছর আগের সেই স্মৃতিগুলো যেন ঝড়ের বেগে আমার মস্তিষ্কে আছড়ে পড়তে লাগলো। নেহা একদম শান্ত দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে আছে, আর আমি যেন এক মুহূর্তের জন্য পাথরের মূর্তিতে পরিণত হয়ে গেছি। এই ভিড়ের মাঝেও আমি শুধু তাকেই দেখছি, আর কাউকেই নয়। শাওন একদম আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, এ কি রে নিলয়, তুই বউ দেখতে এসেছিস নাকি বউয়ের পাশে বসে থাকা ওই পরীর মতো মেয়েটাকে দেখতে এসেছিস? মেয়েটা দেখতে কিন্তু অসাধারণ রে ভাই, এক ঝটকায় যে কেউ ক্রাশ খেতে বাধ্য। কি মায়াবী চোখ দেখেছিস? শাওনের কথায় আমি কোনো উত্তর দিলাম না। আমার সমস্ত ইন্দ্রিয় তখন শুধু ওই সামনের চেনা মুখটাতেই নিবদ্ধ। রুম ভর্তি কোলাহল, মেয়েদের হাসি ঠাট্টা, সব কিছু যেন আচমকা স্তব্ধ হয়ে গেছে। আমরা দুজন মানুষ সবার অগচরে চোখের ভাষায় হাজারো জমানো অভিমান, পুরনো রাগ আর অব্যক্ত যন্ত্রণার এক দীর্ঘ উপাখ্যান লিখে চলেছি। নিজের মনের সাথে যুদ্ধ করে ভাবলাম, আচ্ছা ওর কেন রাগ হবে? রাগ তো আমার হবার কথা। আমি গলার স্বর শক্ত করে বন্ধুদের বললাম, চল এখান থেকে, অনেক হয়েছে, বউ দেখতে হবে না। আমি যেই না বিরক্তি নিয়ে ঘুরে চলে আসব, ঠিক তখনই নাদিয়া ভাবি তার সেই মিষ্টি মখমলি কণ্ঠের ডাক দিলেন। ভাবি বলল, এই যে দেওয়ারজি, পা বাড়াচ্ছ কোথায়? এত রাগ কেন তোমার? আমি কিন্তু সব শুনেছি, তুমি নাকি এসেই বলেছিলে এই বিয়ে হবে না। এখন শেষমেশ ভাবিকে দেখতে এসে না দেখেই চলে যাচ্ছ কেন? এটা কি ঠিক হচ্ছে? আমি অগত্যে থমকে দাঁড়িয়ে আবার ভাবির দিকে মুখ ফেরাতে বাধ্য হলাম। নাদিয়া ভাবি তার লম্বা ঘোমটাটা একটু উপরে তুলে নিচের দিকে তাকিয়ে আলতো করে হাসছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার চোখ যেন অবাধ্য চুম্বকের মতো ভাবির কাছ থেকে সরে বারবার ওই নেহার উপর আছড়ে পড়ছে। মামুন আমাকে একটু খোঁচা দিয়ে বলল, কিরে নিলয়, হাঁ করে কি দেখছিস? ঝটপট কয়েকটা ছবি তুলে নে, ফিরে গিয়ে বড় ভাইয়াকে তো দেখাতে হবে নাকি? আমি যন্ত্রের মতো ক্যামেরাটা চোখের সামনে আনলাম। ভিউ ফাইন্ডার দিয়ে যখন তাকাচ্ছি, দেখলাম ক্যামেরার অটো ফোকাসটা যেন বারবার বেইমানি করছে। সে ভাবিকে ছেড়ে বারবার ওই নেহার মায়াবী মুখটাকেই উজ্জ্বল করে তুলছে। আমি দিশেহারা হয়ে পরপর কতকগুলো শট নিলাম। কি তুললাম না তুললাম জানি না, শুধু বুঝলাম আমার আর এখানে এক মুহূর্ত থাকা সম্ভব নয়। আমি ক্যামেরাটা আরাফের হাতে দিয়ে বললাম, এই নে আরাফ, তুই বাকিটা দেখ, আমার ভালো লাগছে না, আমি আসছি। রুম থেকে প্রায় ঝড়ের বেগে বেরিয়ে এলাম। বুকটা ভেতরে কেন জানি ভেমে চুড়ে তছনছ করে ফেলতে ইচ্ছে করছে। আচ্ছা, আমার কেন এত রাগ হচ্ছে? নেহার প্রতি আমার এই রাগের আসল কারণটা কি? ও কেন ভাইয়ার শালি হতে গেল? কেনই বা ভাইয়াকে নেহারই আপন বড় বোনকে বিয়ে করতে হচ্ছে? নিয়তির এই কি নিষ্ঠুর রসিকতা! বিয়ের মণ্ডপ আর হই হুল্লোর পেছনে ফেলে আমি আবার সেই পুকুর পাড়ের দিকে পা বাড়ালাম। শীতের দুপুরে পুকুরের চারপাশের ঘাসগুলো বেশ যত্নে ছাটা। 2 হাত পরপর ঝাউ গাছ লাগানো। হুট করে দেখলে মনে হবে কোনো এক শৌখিন পার্কের মাঝে সাজানো ছোট্ট এক পুকুর। আমি পাড়ের উত্তর দিকে খোলা সরিষা মাঝের সামনে গিয়ে দাঁড়ালাম। পকেটে হাত গুজে উদাসীন চোখে হলুদ দিগন্তের দিকে তাকিয়ে আছি। হঠাৎ খেয়াল করলাম, ঠিক আমার পাশেই এসে কেউ একজন স্থির হয়ে দাঁড়িয়েছে। আর চোখে তাকিয়ে আমি চরমভাবে বিস্মিত হলাম। লাল লেহেঙ্গায় মোড়া অপার্থিব সুন্দর এক প্রতিমা যেন পাশে এসে দাঁড়িয়েছে। আমার সেই পুরনো এক্স নেহা। নেহা কিছু একটা বলার জন্য মুখ খুলতেই আমি তাকে থামিয়ে দিয়ে বেশ গম্ভীর আর তিতা গলায় বললাম, বিশ্বাস করো নেহা, আমি সত্যি আর কখনো তোমার সামনে আসতে চাইনি। এমনকি তোমার সাথে দেখা করার বিন্দুমাত্র ইচ্ছেও আমার ছিল না। এক মুহূর্তের জন্য এক ভারী নীরবতা আমাদের দুজনকে গ্রাস করল। নেহা নিজের বুকে হাত বেঁধে সামনের মাঠের দিকে তাকিয়ে রইল। সরিষা ফুলের হলুদ আভা ওর মুখে এসে পড়ছে। ওর ওপর আমার প্রচণ্ড রাগ হওয়ার কথা থাকলেও কেন জানি সেই রাগটা হঠাৎ মরে গিয়ে অভিমানে রূপ নিল। রাগ তো কয়েক মুহূর্তের জন্য হয়, কিন্তু যেটা রয়ে যায় সেটা হলো জেদ আর এক আকাশ সমান অভিমান। নেহা খুব নিচু স্বরে আর শান্ত গলায় জিজ্ঞেস করল, কেমন আছো নিলয়? আমি সোজাসাপটা উত্তর দিলাম, আমি সবসময় ভালো থাকি, তোমার খবর কি? নেহা আমার উত্তরের বিপরীতে ম্লান একটু হাসল। আমি চোখ সরিয়ে নিলাম। মনে হচ্ছিল শীতের এই উজ্জ্বল রোদটুকুও যেন আজ বড় বিষাক্ত। নেহা মৃদু স্বরে বলল, আমিও ভালো আছি। আমি এবার ওর দিকে তাকিয়ে বললাম, সরি নেহা, আমি আসলে তোমার কথা রাখতে পারিনি। নেহা ভ্রু কুঁচকে বলল, কিসের কথা? আমি তিক্ততা মাখিয়ে বললাম, তোমার সামনে চলে আসার কথা।
তোমার তো কড়া নির্দেশ ছিল আমি যেন আর কখনো তোমার ছায়াও মারাতে না আসি, কিন্তু আমি তো জানতাম না যে তুমি রাজ ভাইয়ার শালী হতে যাচ্ছ। তোমার আপন আপুকেই আমাদের ভাইয়া বিয়ে করছে, এটা জানলে আমি কোনো দিন ওই বাড়িতে পা রাখতাম না, এমনকি তোমার সামনেও আসতাম না। কথাগুলো বলে আমি আর দাঁড়ালাম না। মনের ভেতরের সেই দাউ দাউ করে জ্বলা আগুনের আঁচেই নিজেকে সামাল দিতে না পেরে আমি ওর থেকে পালিয়ে যেতে শুরু করলাম। কয়েক পা যেতেই পেছন থেকে আবারও সেই সম্মোহনী ডাক ভেসে উঠল, নিলয়। আমি না চাইলেও আমার শরীরটা যেন বশীকরণ করা মন্ত্রের মতো থেমে গেল, কিন্তু আমি ঘুরে তাকালাম না। বুকের ভেতর এক অসহ্য যন্ত্রণার ঢেউ আছড়ে পড়ছে। নেহা এবার খুব ধীর আর গভীর স্বরে প্রশ্ন করল, নিলয়, তুমি কি আমাকে এখনও ভালোবাসো? কথাটা শুনে আমি একদম স্থির হয়ে গেলাম। হঠাৎ আমার মাঝে এক বিকট হাসির উদ্রেক হলো। আমি সত্যিই খিলখিল করে হেসেই ফেললাম, কিন্তু সেই হাসির পেছনে কতটুকু ঘৃণা আর কতটুকু কান্না লুকোনো ছিল সেটা শুধু আমিই জানি। আমি কোনো উত্তর না দিয়ে ওর দিকে না তাকিয়ে সোজা সেখান থেকে চলে আসলাম। বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়তে দিলাম না। ভালোবাসার প্রশ্ন তো সেই কবেই সমাধিস্থ হয়ে গেছে, এখন শুধু বাকি রয়ে গেছে এক অব্যক্ত রণক্ষেত্রের ক্ষত। বিয়ের প্যান্ডেলে পা রাখতেই দেখলাম চারিদিকে এলাহি কারবার। প্যান্ডেলের নিচে সারি সারি টেবিল সাজানো, আর মেহমানরা এক একজন বিভিন্ন ভঙ্গিতে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমি ভাবলাম এত ভাবসাব নিয়ে স্টাইল মেরে বিয়েবাড়িতে আসলাম, সবাই আমাকে খাতির করবে, কিন্তু কিসের কি? বসার জন্য একটা খালি চেয়ার পর্যন্ত খুঁজে পাচ্ছি না। মেজাজটা ক্রমশ খিটখিটে হয়ে যাচ্ছে, অসহ্য। আমি একটু এগিয়ে গিয়ে বন্ধুদের টেবিলের দিকে তাকালাম। দেখি শাওন, আরাফ আর মামুন, 3 হারামজাদা মাইশার 3 জন বান্ধবীর সাথে দিব্যি আড্ডায় মজে গেছে। ওরা যে আমি নামের একটা জ্যান্ত মানুষ সাথে করে নিয়ে এসেছে সেটা যেন ভুলেই মেরে দিয়েছে। আব্বুদের টেবিলের দিকে গিয়েও লাভ হলো না, সেখানেও সব সিট বুকড। ভাবলাম রাজ ভাইয়ার পাশে গিয়ে বসবো। বরের জন্য তো বিশাল থালায় স্পেশাল আয়োজন করা হয়, ভাইয়ার পাশে বসলে সেই সুযোগে খাবার একটু ভাগ বসানো যেত। কিন্তু কপাল খারাপ, গিয়ে দেখি ভাইয়ার 2 পাশে রিয়াদ আর সিমরান আপুর বর বসে আছে। দুলা ভাইকে আজই কেন এখানে বসতে হলো? ধুর, ভালো লাগে না। আমি যখন ক্ষুধার্ত পেটে অসহায় হয়ে চারিদিকে তাকাচ্ছি, ঠিক তখনই মাইশা ইশারায় আমাকে ডাকলো। আমি সেদিকে এগিয়ে যেতেই দেখলাম লে হালুয়া, 5-6টা মেয়ের মাঝখানে একটা মাত্র চেয়ার খালি পড়ে আছে। মাইশা, অরিন আর ওদের বাকি বান্ধবীরা ঘিরে বসে আছে টেবিলটা। আমি নিশ্চিত জানি এই কাজটা নির্ঘাত অরিনের ছিল। সেই হয়তো তককে তককে ছিল আমাকে নিজের পাশে বসানোর জন্য। পেটে তখন খিদের জ্বালা, তাই বেশি নখরা না করে সেখানেই বসে পড়লাম। মাইশা দুষ্টুমি করে চোখ টিপে বলল, কিরে নিলন না, অনু আপুকে একা পেয়ে কী সব বলছিলি শুনি? ওভাবে ফিসফিস করে কি কথা হচ্ছিল তোদের মধ্যে? আমি একটু গম্ভীর হয়ে ধমক দিয়ে বললাম, ব্যাক মশা, সম্পর্কে তো আমি তোর বড় হই, এভাবে নাম ধরে ধরে নিলন না ডাকতে তোর কি একটুও লজ্জা করে না রে? মাইশা মোটেও দমে না গিয়ে বলল, একদম না, মেলা বকিস না তো, তোর জন্য আজ স্পেশালি তেলা পোকার ঝোল করা হয়েছে, ওটা দিয়েই আজ তোকে ভাত খেতে হবে। আমি বললাম, একদম চুপ, ওই ঝোল আমি তোর প্লেটেই দিয়ে দেব, দেখিস। মাইশা পাল্টা জবাব দিল, দিবি মানে? দিলে আমি একেবারে তোর গায়ে লেপটে দেব। ঠিক তখনই অরিন বেশ আদুরে গলায় মাঝখান থেকে বলে উঠল, ইস, তোমরা দুজন এত ঝগড়া করো কেন বলে তো? সবসময় কি এভাবে ঝগড়া করতে হয়? অরিনের গলার স্বরটা শুনে যে কেউ এক মুহূর্তেই থমকে যাবে। মেয়েটা আর যাই হোক, ওর কথা বলার ওই জাদুকরি স্টাইল আর ভয়েস দিয়ে যে কোনো ছেলেকে প্রেমে ফেলতে ওস্তাদ। এমনিতেই ওর কথা বলার ধরনটা বেশ ঢংমাখা, তার উপরই আদুরে সুর, শুনতে সত্যিই বেশ মিষ্টি লাগলো। আমি কিছু সময় অরিনের দিকে তাকিয়ে রইলাম। ওর ছোট ছোট দুটো মায়াবী চোখ আর ছিপছিপে গড়ন, সব মিলিয়ে মেয়েটা যথেষ্ট সুন্দরী। মাইশার সব বান্ধবীর মধ্যেই কেন জানি একটা আভিজাত্য আছে। মনে মনে ভাবলাম, আমি যদি একটু বেয়াদব টাইপের হতাম তাহলে মাইশাকে হাত করে এই সবগুলোর সাথেই প্রেম জমিয়ে দিতাম, আর এমনভাবে ওদের পটাতাম যে ওরা নিজেরা বেস্ট ফ্রেন্ড হওয়া সত্ত্বেও কেউ তাওকে টের পেতে দিতাম না যে আমি সবার সাথে রিলেশনে আছি। আহা, কি এক বিশাল সুযোগ মিস করছি আমি। হঠাৎ মাইশা আমার কানের কাছে চেঁচিয়ে উঠল, ওই, তুই হাঁ করে আমার বান্ধবীর দিকে ওভাবে তাকিয়ে আছিস কেন শুনি? আমি চমকে উঠলাম। হায় হায়, সেই কখন থেকে অরিনের দিকে তাকিয়ে থেকে আজ তো একটা রোম্যান্টিক সিনেমা বানিয়ে ফেলেছিলাম মাথায়। ছি ছি, নিজের ওপরই লজ্জা লাগছে। অরিন তখন লজ্জায় লাল হয়ে মুচকি হেসে নিজের চুলগুলো আলতো করে কানের পেছনে গুঁজে নিল। আমি আবারও তাকাতে বাধ্য হলাম। এটা আমার একটা চিরকালীন সমস্যা। লম্বা কালো চুলের কোনো রমণী যদি এভাবে আলতো করে চুল সরায় তাহলে সেই দৃশ্য দেখা আমি মিস করতে পারি না। কী সব ফালতু জিনিস ভাবছি আমি। কিছুক্ষণ পরই আমাদের টেবিলে খাবার চলে এলো। প্রতিটি টেবিলের দেখাশোনার জন্য একজন করে ছেলে নিয়োগ করা হয়েছে। সবার গায়ে নীল শার্ট আর কালো প্যান্ট, বেল্ট দিয়ে ইন করা, বেশ একটা কর্মঠ ভাব নিয়ে তারা খাতিরদারি করছে।
আমাদের টেবিলে যে ছেলেটা দায়িত্ব পেয়েছে, আমি মাঝে মাঝে ওর দিকে তাকাচ্ছি। দেখলাম ছেলেটা শুরুতেই সব মেয়েদের দিকে একবার করে নজর বুলিয়ে নিল, কিন্তু শেষে ওর চোখ গিয়ে আটকে গেল মাইশার ওপর। ওরে শালা, আমার ঠিক পাশেই অরিন বসে আছে, যে কিনা মাইশার মতোই সুন্দরী আর ক্রাশ খাওয়ার মতো গুণের অধিকারিণী, কিন্তু ছেলেটা অরিনের দিকে না তাকিয়ে বারবার মাইশার দিকেই তাকাচ্ছে। কাজের ফাঁকে যতটুকু সময় পাচ্ছে আর চোখে মাইশাকেই গিলে খাচ্ছে। আমি একটু বাঁকা হাসি দিলাম, বাম হাতের কনুই দিয়ে মাইশাকে আলতো করে একটা গুঁতো দিয়ে ফিসফিস করে বললাম, ওই মাইশা, দেখছিস ওই ছেলেটা কিন্তু শুধু তোর দিকেই বারবার তাকাচ্ছে। মাইশা বেশ স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, দেখেছি তো। আমি অবাক হয়ে বললাম, বাব্বা, তুই এর মধ্যেই সেটা খেয়াল করে ফেলেছিস? মাইশা বিজ্ঞতার মতো বলল, আরে গাধা, কোন ছেলে কত দূর থেকে কোন নজরে তাকাচ্ছে সেটা মেয়েরা নিমেষেই বুঝতে পারে। এটা আমাদের গড গিফটেড সেন্স। আমি কৌতূহলী হয়ে বললাম, তাই নাকি? তোদের অনেক গুণ দেখি। মাইশা এবার আমার দিকে একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল, আর শোন, অরিনকে কিন্তু তুই বেশি লাই দিবি না। মেয়েটা কিন্তু একটু সাইকো টাইপের, বুঝলি? মা বাবার একমাত্র আদরের মেয়ে তো, তাই আদর পেয়ে একেবারে বান্দর হয়েছে। ও যখন যেটা বায়না করবে সেটা ওকে পেতেই হবে, না হলে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সারাদিন কান্নাকাটি করে পুরো পাড়া মাথায় তুলবে, এমনকি ঘুমের ওষুধ খাওয়ার হুমকিও দেয়। তুই কি জানিস ও তোকে অনেক আগে থেকেই পছন্দ করে? আমি আকাশ থেকে পড়ে বললাম, কি বলিস এসব? ওই পিচ্চি মেয়ের সাথে আমি লাইন মারব, এটা তুই ভাবলি কি করে? মাইশা তেলে বেগুনে জ্বলে উঠল, ওই আমি পিচ্চি? আমি যে ক্লাসে পড়ি অরিনও তো সেই ক্লাসে পড়ে। অরিন পিচ্চি হলে আমিও পিচ্চি। আমি অস্প্রস্তুত হয়ে বললাম, আরে না, আমি আসলে মাইশা ধমক দিয়ে বলল, চুপ কর, আগে শোন আমি কি বলছি। একদমই ওকে পাত্তা দিবি না। এই বিয়েতে আসার জন্য ওর আব্বুর কাছ থেকে প্রচণ্ড দামি আর গর্জিয়াস একটা ড্রেস নিয়েছিল। ড্রেসটা পরে যখন আমাদের দেখিয়েছিল তখন আমাদের সবারই মাথা ঘুরে গেছিল, এত সুন্দর লাগছিল ওকে। ওই ড্রেসটা পাওয়ার জন্য ও না খেয়ে কান্নাকাটি করে বাড়ির সবার ঘুম হারাম করে দিয়েছিল, কিন্তু দেখ, সেই ড্রেসটা কিন্তু ও আজ পরে আসেনি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন পরে আসেনি কেন? মাইশা রহস্যময় হাসি দিয়ে বলল, তোর জন্য। আমি নিজের বুকে হাত দিয়ে বললাম, আমার জন্য মানে? আমি কি করলাম? মাইশা হেসে উঠল, ওই গর্জিয়াস ড্রেসটাতে ওকে এত বেশি মায়াবী আর সুন্দরী লাগছিল যে আমার আফসোস হচ্ছিল। তাই বুদ্ধি করে গিয়ে বলেছিলাম, শোন অরিন, নিলয় কিন্তু বেশি সাজগোজ করা বা রাজকীয় ড্রেস পরা মেয়েদের একদমই পছন্দ করে না। ও আসলে একদম সাধারণ সাজগোজ আর ছিমছাম পোশাকের মেয়েদের বেশি পছন্দ করে। এখন তুই যদি এই ড্রেস পরে ওর সামনে যাস আর ও যদি তোকে দেখে রিজেক্ট করে দেয়, তবে পরে কিন্তু বলিস না যে আমি তোকে বারণ করিনি। আমি হতবাক হয়ে তাকালাম, কি? তুই এসব বলেছিস ওকে? মাইশা হাসতে হাসতে বলল, তারপর কি হয়েছিল জানিস? সাথে সাথেই ও সেই কান্নাকাটি করে নেওয়া দামি ড্রেসটা তুলে রেখে সব সাজগোজ নষ্ট করে এই একদম সাধারণ ড্রেসটা পরে চলে এসেছে। তাহলে এখন বুঝতে পারছিস মেয়েটা তোকে কতটা সিরিয়াসলি ভালোবাসে? যে ড্রেসের জন্য ও না খেয়ে বায়না করেছিল, স্রেফ তোর পছন্দের কথা ভেবে ও সেটা পরেনি। এখন বল, তোকে নিয়ে আমি কি করব? আমি মাইশার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। আমার মতো একটা ছন্নছাড়া ছেলের জন্য একটা মেয়ে এতটা করতে পারে? পুকুর পাড়ে নেহার সেই কষ্টের প্রশ্ন, আর এখন ডাইনিং টেবিলে অরিনের এই একপাক্ষিক প্রেমের গল্প। পুরো বিয়ে বাড়িটাই যেন আমার কাছে এক গোলকধাঁধা হয়ে উঠতে লাগলো। খাবারের প্লেটের দিকে তাকিয়ে আমি ভাবতে লাগলাম, ভালোবাসা কি সত্যি এত সহজ, নাকি বড় বেশি জটিল? বাপরে, কি মেয়ে রে বাবা! মেয়েরা যে নিজের বান্ধবীর সাথেও এমন শত্রুতা করতে পারে, সেটা মাইশার কীর্তি না দেখলে বিশ্বাসই হতো না। আমি তো আগে থেকেই শুনেছি যে মেয়েরা অসম্ভব হিংসুটে হয়। পরীক্ষার হলে পেছনের বেঞ্চে বসে থাকা বান্ধবী যদি একটু খাতাটা দেখতে চায়, তবে অবলীলায় মিথ্যে বলে দেয়। দোস্ত, বিশ্বাস কর, এখনও ক দাগই শেষ করতে পারিনি। অথচ তলে তলে সেটার উত্তর অনেক আগেই শেষ। আবার যে জিজ্ঞেস করে সেও কম যায় না। মনে মনে বলে, আমার তো ক দাগ গবেই হয়ে গেছে, তোকে বলে দেব না বলেই তো জানতে চাইলাম। কি সাংঘাতিক কুটচাল রে বাবা! অথচ আমাদের ছেলেদের মনটা কত পরিষ্কার। পরীক্ষার হলে পেছনের বন্ধু যদি একটু আর্তনাদ করে বলে, দোস্ত, আমার গ নম্বরটা এখনো হয়নি রে, সাথে সাথে আশেপাশের বন্ধুরা গর্জে ওঠে, শালা এতক্ষণ কি করছিলি? দে, প্রশ্নটা পাস করে দে, আমি লিখে দিচ্ছি। আচ্ছা শোন, তুই কিন্তু আমাকে খ নম্বরটা অবশ্যই দেখাবি। এই হলো ছেলেদের আসল বন্ধুত্ব আর একতা। এমনকি ভালোবাসার ক্ষেত্রেও পার্থক্যটা আকাশ পাতাল। দুই বান্ধবী যদি একই ছেলেকে পছন্দ করে, তবে তাদের মধ্যে শুরু হয় ঠান্ডা যুদ্ধ। খবরদার, তুই ওর দিকে একদম নজর দিবি না। অথচ ছেলেরা যদি একই মেয়েকে পছন্দ করে, তবে তারা সরাসরি এসে বলে, দোস্ত, ওই মেয়েটাকে আমার দারুণ লাগছে রে।
তখন অন্য বন্ধু হাসি মুখে স্যাক্রিফাইস করে বলে, শালা ওটাকে তো আমি আগে থেকেই পছন্দ করি, তোর ভাবি লাগে রে ওটা। প্রথমজন তখন বন্ধুত্বের খাতিরে বলে দেয়, যা হারামি, তোর জন্যই ছেড়ে দিলাম। তবে শোন, ব্রেকআপ হলে কিন্তু বলিস, আমি অপেক্ষায় আছি। খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন একটু হালকা ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত, আমি তখন আবারও সেই চিরচেনা পুকুর পাড়ের দিকে আসলাম। ডান পাশের দিকে একটা ছোট সুপারি বাগান। বাগানে অনেকগুলো দোয়েল পাখির বাসা দেখলাম। তাকিয়ে দেখি রাজভাইয়ের বন্ধুরা আর আমার বন্ধুরা মিলে এরই মধ্যে বেআইন পাতিয়ে বেশ আড্ডায় মেজে গেছে। আমি দূর থেকে শুধু চেয়ে চেয়ে দেখছি আর একা একাই হাসছি। সুপারি বাগানটা ঘুরে দেখব বলে যেই না পা বাড়িয়েছি, ঠিক সেই সময় পেছন থেকে এক পিচ্চি কণ্ঠস্বর ভেসে এলো। নিধিতা বেশ তেজ নিয়ে বলল, আপু, এই ছেলেটা একটু আগে আমাকে বলেছে যে ও তোমাকে নাকি একটা কোষে একটা চড় মারবে। আমি চমকে পেছন ফিরে তাকালাম। দেখি নিধিতা তার এক বান্ধবীসহ ওর মেজো আপু নেহাকে আমার কাছে ধরে নিয়ে এসেছে। নেহাকে এতটা কাছে দেখে আমার গলার আওয়াজ আবারও স্তব্ধ হয়ে গেল। নেহা নিধিতাকে ধমকের সুরে বলল, আচ্ছা তোর এখন যা তো, আমি দেখছি কার এত বড় সাহস যে আমাকে চড় মারতে চায়। নিধিতা যাওয়ার সময় শাসিয়ে গেল, মজা বোঝাবো ওকে, নিজের ওই ফাজিল কাজিনদের দিয়ে আমাদের সাথে গেটে ঝগড়া করিয়েছে না, দেখাবো মজা। নেহা মুচকি হেসে বলল, যা, আমি ওর থেকে সব প্রতিশোধ একবারে নিয়ে নেব। পিচ্চিরা চলে গেল। আমি একটু তাচ্ছিল্যের হাসি হাসলাম। নেহার দিক থেকে চোখ সরিয়ে নিচের দিকে তাকিয়ে যখন হেঁটে চলে আসব, ঠিক সেই সময় নেহা কথা বলে উঠল। নেহা বেশ মোলায়েম সুরে বলল, সরি বেআই সাহেব, ওরা ছোট তো তাই দুষ্টুমি করে ওসব বলছিল, কিছু মনে করবেন না। আমি একটু অবাক হয়ে বললাম, বেআই? নেহা এবার খিলখিল করে হেসে বলল, দুলা ভাইয়ের ছোট ভাই তো তুমি, আমার আদরের দেবর বলে কথা, সম্পর্কে তো তুমি আমাদের বেআইনি হও, তাই না? আমিও একটু সুর মিলিয়ে বললাম, ও আচ্ছা, বুঝেছি বিআই সাহেবা। আমরা দুজনেই একটু হাসলাম, কিন্তু নেহার ওই হাসির ঝিলিক দেখে আমার বুকটা আবারও মোচড় দিয়ে উঠল। পুরনো সব স্মৃতি যেন ঝড়ের মতো এসে আমাকে দুমড়ে মুচড়ে দিতে লাগল। চারপাশের এই প্রচণ্ড কোলাহলের মাঝেও আমি নিজের মনের শহরে এক নিবিড় নীরবতা অনুভব করছি। নেহার কাছ থেকে চলে আসব বলে তাকাতেই দেখলাম কিছুটা দূরে মাইশা, অরিন আর তাসনিম দাঁড়িয়ে আছে। মাইশা অবশ্য অরিনদার থেকে একটু দূরত্বে দাঁড়িয়ে। ঠিক সেই মুহূর্তেই একটা ছেলে মাইশার সামনে এসে দাঁড়ালো। ভালো করে লক্ষ্য করে দেখলাম আমাদের খাবার টেবিলে যে ছেলেটা দায়িত্বে ছিল, সেই ছেলেটাই এখন মাইশার সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়েছে। পেছনে ওর দুই বন্ধু মিটিমিটি হাসছে। আমি একটু এগিয়ে গিয়ে একদৃষ্টে তাদের দিকে তাকিয়ে রইলাম। আমি নিশ্চিত ছেলেটা এখন মাইশাকে প্রপোজ করবে, কারণ ছেলেটার দুই হাত পেছনে লুকানো, আর সেই হাতে ধরা একটা টকটকে লাল গোলাপ আর সাথে কয়েকটা হলুদেটে সরিষা ফুল। যখন আমি উৎসুক হয়ে সেদিকে তাকিয়ে আছি, খেয়াল করলাম আমার একদম গা ঘেঁষে নেহা এসে দাঁড়িয়েছে। মনে মনে বিরক্ত হয়ে ভাবলাম, এই মেয়েটার সমস্যাটা কি? আমার আশেপাশে কেন বারবার আসছে ও কি আমাদের অতীতের সব কথা ভুলে গেছে? অবশ্য স্বার্থপর মেয়েরা চাইলে খুব সহজেই সব ভুলে নতুন করে জীবন সাজাতে পারে। নেহা আমার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি দেখছো এত মনোযোগ দিয়ে? আমি নেহার কোনো উত্তর দিলাম না। আসলে ওর সাথে কথা বলতেই এখন আমার রুচিতে বাজছে। যে মেয়েটা 4 বছর আগে কত সহজেই না বলে দিয়েছিল, নিলয় শোনো, ভালোবাসা পরিবর্তনশীল, যে কোনো সময় মানুষের মন পাল্টে যায়। আমার মনে হয় না আমি তোমাকে আর আগের মতো ভালোবাসি। তুমি প্লিজ আমাকে ভুলে গিয়ে নিজের মতো ভালো থাকার চেষ্টা করো। সেদিন নেহার ওই নিষ্ঠুর কথাগুলো শুনে আমি একটা শব্দ উচ্চারণ করিনি। আজও আমি চুপ রইলাম। ভালোবাসার বদলে যেখানে ঘৃণা জন্ম নেয়, সেখানে উত্তরের চেয়ে নীরবতাই বেশি দামি। হঠাৎ খেয়াল করলাম সেই ছেলেটা মাইশাকে কি যেন বলে কাপা কাপা হাতে ফুলগুলো এগিয়ে দিচ্ছে, কিন্তু মাইশা মোটেও গলে গেল না। সে বেশ তাচ্ছিল্যের রাতে হাসি দিয়ে ফুলগুলো হাত বাড়িয়ে নিল এবং মুহূর্তেই সবার চোখের সামনে সেগুলো নিচে ছুঁড়ে মারল। ছেলেটার মুখ অপমানে লাল হয়ে গেল। সে বোধহয় লাগের মাথায় মাইশাকে কড়া কিছু একটা বলল। মাইশা যখন ফুঁসে উঠে ছেলেটার গালে কষে একটা চড় বসাতে যাবে, ঠিক তখনই আমি বড় বড় পা ফেলে ওদের কাছে গিয়ে দাঁড়ালাম। আমি বেশ গম্ভীর গলায় ডাক দিয়ে বললাম, মাইশা 1 মিনিট দাঁড়া। আমার গলার আওয়াজ পেয়ে মাইশা একটু সরে এলো। সাথে সাথে ওর বান্ধবীরাও কৌতূহলী হয়ে আমার চারপাশে ভিড় জমালো। আমার রাগী চাহনি দেখে ছেলেটার বাকি দুজন বন্ধু পাত্তা না দিয়ে ভো দৌড় দিল, কিন্তু মূল নায়ক স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আমি বেশ কড়া গলায় ডাকলাম, এই ছেলে শোনো, একদম নড়বে না, এদিকে আসো। তাকিয়ে দেখি আমার ডান পাশে সেই ছায়াল মতো নেহা এসে দাঁড়িয়েছে।
মনে মনে বিরক্ত হয়ে ভাবলাম, হায় রে কপাল, এই এক্সের যন্ত্রণায় কি জীবনে আর শান্তি পাবো না? যেখানে যাই সেখানেই সে লেজের মতো আটকে থাকে। ছেলেটাকে কাছে ডাকতেই সে বেশ জড়সড় হয়ে আমার সামনে এসে দাঁড়ালো। ওর চোখে মুখে তখন রাজ্যের ভয়। আমি শান্ত কিন্তু কঠিন গলায় জিজ্ঞেস করলাম, কি হয়েছে এখানে? আমাকে খুলে বলো তো সব। মাইশা মাঝখান থেকে নাক গলিয়ে ফোঁস করে উঠল, আর বলিস না নিলয়, এই ছেলেটা আমাকে প্রপোজ করার সাহস দেখিয়েছে। তুই ভেবেছিস কি? এই হারামি মাইশাটা এখনও সবার সামনে আমাকে নাম ধরে ডাকছে। ৫-৬ বছর বড় আমি ওর, অথচ বিন্দুমাত্র সম্মান নেই। ফাজিল মেয়ে একটা, বড়দের সামনে মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিচ্ছে। তবে এখন আর ওকে কিছু বললাম না। আমি ছেলেটার দিকে তাকালাম। আমি জিজ্ঞেস করলাম, নাম কি তোমার? ছেলেটা নিচু স্বরে উত্তর দিল, জি ভাইয়া, আশিক। আমি বললাম, কি করো তুমি, পড়াশোনা নাকি কাজ? আশিক বলল, জি ভাইয়া, পড়াশুনো করি, অনার্স প্রথম বর্ষে পড়ছি। আমি বললাম, ভালো। তা মাইশাকে কি আগে থেকেই চিনতে নাকি আজই প্রথম? আশিক মাথা নেড়ে বলল, না ভাইয়া, আজই প্রথম দেখেছি। গাড়ি থেকে যখন ওনারা সবাই নামছিলেন তখন থেকেই ওনাকে আমার খুব ভালো লেগে গিয়েছিল। আমি একটু বাঁকা হাসি দিয়ে বললাম, বুঝেছি। তা ভালো যখন লেগেই গেল, অমনি প্রপোজ করে বসলে কেন? ঠিক তখনই নেহা পাশ থেকে ফোরন কেটে বলে উঠল, তুমি কি গাধা নাকি? প্রপোজ মানুষ কেন করে সেটা তুমি জানো না? নেহার কথা শুনে চারপাশে সবাই আকাশ থেকে পড়ল। এখানে সবাই জানে নেহা রাজভাইয়ের শালী, সবার বিয়ান, কিন্তু সে যে আমাকে এভাবে সরাসরি তুমি করে বলবে এবং শাসনের সুরে প্রশ্ন করবে, সেটা কেউ কল্পনাও পারেনি। নেহার মতো মায়াবী আর আকর্ষণীয় একটা মেয়ে, যে কিনা হাজারো ছেলের রাতের ঘুম হারাম করে দিতে পারে, সে আজ সবার সামনে আমাকে এতটা অধিকার নিয়ে কথা বলছে যেন আমরা কতদিনের চেনা। সবার উৎসুক দৃষ্টি এখন আমার উপর। আমি নেহার দিকে ভ্রু কুঁচকে তাকালাম, কিন্তু জবাব দিলাম ছেলেটাকে। আমি ছেলেটাকে বললাম, তোমাকে যেটা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। কেন মাইশাকে প্রপোজ করেছ? আশিক মিনমিন করে বলল, ভালোবাসি তাই। আমি পাল্টা প্রশ্ন করলাম, খুব ভালো। তা ভালোবাসার মানে কি বলতে পারো? আশিক আর কোনো কথা বলল না। আমি স্পষ্ট বুঝতে পারছি ওর চোখে মুখে যেটা আছে সেটা ভালোবাসা নয়, বরং একটা তীব্র আকর্ষণ বা অ্যাট্রাকশন। ছেলেরা প্রায়ই এই ভুলটা করে। প্রথম দেখায় ভালো লাগার তীব্রতাকে তারা ভালোবাসা ভেবে বসে। ছেলেরা অপরিচিত কাউকে চাইলেই প্রপোজ করতে পারে, কিন্তু একটা মেয়ে কখনো অপরিচিত কাউকে হুট করে মন দিয়ে দেয় না। ছেলেরা বারবার এই ভুল করে মেয়েদের ইগো আর ভাব বাড়িয়ে দেয়, আর মেয়েরা তখন সেই সুযোগে রিজেক্ট করে মজা নেয়। আমি আশিকের দিকে তাকিয়ে বললাম, তুমি কি জানো তুমি আসলে মাইশাকে ভালোবাসো না? আশিক অবাক হয়ে বলল, মানে ভাইয়া, আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, শোনো, তুমি ওকে কেবল ভালো লাগা থেকে এই বড় কথাটা বলতে এসেছো। ভালোবাসা আর ভালো লাগা এক জিনিস নয়। আশিক যুক্তি দিল, কিন্তু ভাইয়া, ভালো লাগা থেকেই তো ভালোবাসা আসে। আমি শান্তভাবে বললাম, হ্যাঁ আসে, কিন্তু তার জন্য পর্যাপ্ত সময় আর সুযোগের দরকার হয়। তুমি আজ বললে আর সে সব মেনে নেবে, এটা ভাবলে কি করে? আর সবচাইতে বড় কথা, ভালোবাসার পরিণতি কি? যদি শেষমেশ একসাথে থাকতে না পারো, তবে এই ভালোবাসার দাম কি? কথাটা বলেই আমি আর চোখে নেহার দিকে তাকালাম। আমার কথার মানেটা বোধহয় ও সাথে সাথেই ধরে ফেলেছে, কারণ আশিক উত্তর দেওয়ার আগেই নেহা মাথা নিচু করে ফেলল। আমার ভেতর তখন এক পৈশাচিক আনন্দ হচ্ছে। নেহার এই কুকড়ে যাওয়া ভাব দেখে সত্যি হাসি পাচ্ছে। আমি জোরে একটা দীর্ঘশ্বাস নিয়ে আশিকের কাঁধে হাত রাখলাম। আমি বুঝিয়ে বললাম, শোনো আশিক, মেয়েদের ভালোবাসি বলার আগে তাদের ভাবনায় প্রবেশ করতে শেখো। ভাবনায় প্রবেশের মাধ্যম হলো তাদের ইমপ্রেস করা। মাইশা তোমার কোনো কাজেই ইমপ্রেস হয়নি, তাই সে তোমাকে অপমান করেছে। ভুল করো না। টিভিতে দেখা বিজ্ঞাপন দেখে ভেবো না যে বডি স্প্রে দিলেই মেয়েরা পটে যাবে। মেয়েরা সহজে কাউকে ভালোবাসে না, আর যাকে বাসে তাকে সহজে ছেড়েও দেয় না। ভালোবাসা মানে একসাথে চলার ধৈর্য থাকা। যাও, এখন বাসায় যাও। কথাগুলো শেষ করে আমি আবারও নেহার দিকে তাকালাম। নেহা অপলক আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখে তখন রাজ্যের বিষাদ। মনে মনে বললাম, এবার আসবে মজা। এক্সকে কিভাবে তিলে তিলে কষ্ট দিতে হয় সেটা এখন আমি খুব ভালো করেই জানি। আগে কেন এই বিদ্ধি মাথায় আসেনি কে জানি, তবে আজ থেকে খেলা হবে অন্য রকম। আমি মাইশার হাত ধরে যখন চলে আসব, ঠিক তখনই আশিক পেছন থেকে ডাক দিল। আশিক বলল, ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে। কিছু মনে না করলে আপনার ফেসবুক আইডিটা পেতে পারি? আমি একটু হাসলাম আর বললাম, ফেসবুকে গিয়ে আবির হাসান নিলয় লিখে সার্চ দিও, পেয়ে যাবে। বলেই আমি বিজয়ীর বেশে মাইশাকে নিয়ে সেখান থেকে হাঁটা দিলাম। পেছনে পড়ে রইল একজোড়া বিষণ্ণ চোখ আর এক রাশ দীর্ঘশ্বাস। বিয়ের প্যান্ডেলে আসতেই দেখি চারিদিকে এক উৎসব মুখর ব্যস্ততা। কাজী সাহেব তৈরি,
সাক্ষী প্রমাণ সব রেডি। মামুনের হাত থেকে ডিএসএলআর ক্যামেরাটা নিজের নিয়ে সবার সামনে গিয়ে দাঁড়ালাম। একটু পরেই নাদিয়া ভাবিকে প্যান্ডেলে আনা হলো। ভাইয়ার ঠিক পাশটিতে বসিয়ে কাজী সাহেব গম্ভীর গলায় বিয়ের কাজ সম্পন্ন করলেন। ব্যাস, এবার রাজ ভাইয়া এখন আনুষ্ঠানিকভাবে বিবাহিত পুরুষ। এবার আমার আসল ডিউটি শুরু, নতুন দম্পতিকে ক্যামেরাবন্দি করা। ক্যামেরাটা সেট করে ভাইয়ার ভাবির চমৎকার কিছু ক্যান্ডিড শট নিলাম। ভাবলাম ছবি তোলা শেষ করে একটু আড়ালে গিয়ে জিরিয়ে নেব। ঠিক তখনই দেখলাম নেহা, অনু আর একদল মেয়ে দল বেঁধে ভাবির পাশে এসে জাঁকিয়ে দাঁড়িয়েছে। নেহা মুচকি হেসে ভাইয়াকে লক্ষ্য করে বলল, দুলাভাই, আপনার এই ফটোগ্রাফার ভাইকে একটু বলুন না আমাদেরও ছবি তুলে দিতে, আপনার সাথে আমরাও একটা ফ্রেমে থাকতে চাই। রাজ ভাইয়া আমার দিকে তাকিয়ে হুকুম দিলেন, নিলয়, ক্যামেরা গুছিয়ে রাখিস না, নেহা, অনু, বাকি সবার সাথে আমাদের কয়েকটা ভালো ছবি তুলে দে তো। নেহার নামটা শুনলেই বুকের ভেতর কেন জানি একরাশা বিরক্তি আর অস্থিরতা দানা বাঁধে। যতবার ভাবছি ওকে এড়িয়ে চলব, ঠিক ততবারই সে কোনো না কোনো বাহানায় আমার একদম চোখের সামনে এসে দাঁড়াচ্ছে। ভাইয়ার কথা ফেলতে পারলাম না। যন্ত্রের মতো ওদের সবার কয়েকটা ছবি তুলে নিলাম। ভাবলাম এবার হয়তো মুক্তি পাব, কিন্তু বিধিবাম। হঠাৎ আমার বন্ধু আর কাজিনদের বিশাল এক বাহিনী সেখানে হাজির। সবাই সমস্বরে চেঁচিয়ে উঠল, আমরাও ভাবি আর বিআইনদের সাথে ছবি তুলব। যা বাবা, সবাই দেখি সবার সাথে পোজ দিচ্ছে, আর আমি মাঝখান থেকে অবৈতনিক ক্যামেরাম্যান হয়ে শুধু ক্লিকই করে যাচ্ছি। ভিউ ফাইন্ডারে চোখ রেখে ফ্রেম সেট করছি। হুট করে দেখলাম সিয়াম ভাই নেহার দিকে এমন এক দৃষ্টিতে তাকিয়ে আছেন যা মোটেও সুবিধার মনে হলো না। মেজাজটা খিচুড়ে গেল। আমি ক্যামেরাটা নামিয়ে নিলাম। সবাই বিরক্ত হয়ে একসাথে বলে উঠল, কি হলো নিলয়, ছবি না তুলে ক্যামেরা নামিয়ে নিলি কেন? তোল না। আমি আর দেরি করলাম না, যান্ত্রিকভাবে বেশ কিছু ছবি তুলে দিয়ে সেখান থেকে কেটে পড়লাম। এবার আমাদের বিদায়ের পালা। কিন্তু বিদায় লগ্নে এক নতুন সমস্যার উদয় হলো। কনের সাথে খাট ধরুনি বা নাইয়রি হিসেবে কাউকে তো যেতেই হবে। এ বাড়িতে ভাবির সাথে যাওয়ার মতো তেমন কেউ নেই। দীর্ঘ জল্পনা কল্পনার পর সিদ্ধান্ত হলো নেহা আর নিধিতাই ভাবির সাথে আমাদের বাড়িতে যাবে। বুঝুন একবার, ঠেলার নাম বাবাজি। আমি মনে মনে যার পরনায় খুশি ছিলাম এই ভেবে যে বাড়ি গেলে অন্তত নেহার মুখটা আর দেখতে হবে না। কিন্তু নিয়তি এমন এক প্যাঁচে ফেলল যে এখন নেহাকে একদম 24 ঘন্টা চোখের সামনেই রাখতে হবে। সবাই রেডি হয়ে গাড়ির বরের গাড়িতে গিয়ে বসল। সামনের সিটে ড্রাইভারের পাশে সিয়াম ভাই, আর পেছনের সিটে রাজ ভাইয়া, নাদিয়া ভাবি, নেহা আর নিধিতা। সিয়াম ভাইয়ের মতিগতি আমার একদম ভালো লাগছে না। নিশ্চিত নেহার সাথে লাইন মারার ধান্দা করছে। এদিকে আমার বন্ধুগুলো যেন খুশিতে পাগল হয়ে গেছে। নেহার মতো সুন্দরী এক বিআইন আমাদের এলাকায় গিয়ে থাকবে, এটা ভেবেই তারা আনন্দে আটখানা। শাওন আর মামুন বারবার আমার কানে এসে ফিসফিস করছে, মামা, কাল থেকে কিন্তু এলাকা ঘোরানোর দায়িত্ব আমার। না না, আমি নেহাকে নিয়ে ঘুরতে যাব। আমি মনে মনে হাসলাম। বুঝলাম না এই মেয়েদের এত পাত্তা দেওয়ার কি আছে। এক নেহাকে নিয়েই সবার দুনিয়া উল্টে যাচ্ছে। বিদায়ের মুহূর্তে বিয়ে বাড়িতে কান্নার রোল পড়ে গেল। নাদিয়া ভাবি তার মায়ের গলা ঝরিয়ে ধরে ডুকরে কেঁদে উঠলেন। মা আর মেয়ের এই বিচ্ছেদের দৃশ্যটা আমি খুব যত্ন করে ভিডিও করলাম। মায়ের ভালোবাসা প্রকাশ্যে হওয়ার এই মুহূর্তগুলো আমার কাছে সবসময় খুব দামি মনে হয়। বাবাদের কাছে মেয়েরা হয়তো রাজকন্যা, কিন্তু মা জানেন এই বিচ্ছেদের আসল যন্ত্রণাটা কোথায়। সবকিছু ক্যামেরাবন্দি করে বাইকের কাছে আসতেই দেখি মাইশা সামনে এসে দাঁড়িয়েছে। ও একদম চুপচাপ। আমি কিছু একটা বলতে যাব, তার আগেই ও হুট করে আমাকে 1 সেকেন্ডের জন্য জড়িয়ে ধরে ছেড়ে দিল। মাইশা নিচু স্বরে বলল, ধন্যবাদ নিলয়না। আমি চমকে গিয়ে কয়েক পা পিছিয়ে গেলাম এবং বললাম, ওই, এটা কি হলো? শোন, তুই আমার থেকে অন্তত 10 হাত দূরে থাকবি। যেদিন ঠিক মতো সম্মান দিয়ে ডাকতে পারবি সেদিনই আমার কাছে আসিস। মাইশা ভেঙচি কেটে বলল, পারবো না নিলয়, নিলয়, নিলয়না, তেলাপোকার বন্ধু, আমি তোকে এভাবেই ডাকব। আমি কপালে হাত দিয়ে বললাম, ও মশা, একটু চুপ করবি মেরি মা, শান্তিতে বিদায় হতে দে। মাইশা চোখ বড় বড় করে বলল, মা মানে? তোর মা হই আমি, বেয়াদব ছেলে। নিজে ঠিক মতো ডাকতে পারিস না, আবার আমাকে মশা বলিস। আমি হেসে দিয়ে বললাম, ভুল হয়ে গেছে, এখন বল কিসের জন্য ধন্যবাদ দিচ্ছিলি? মাইশা এবার একটু সিরিয়াস হয়ে বলল, ওই ছেলেটাকে যেভাবে তুই বুঝিয়েছিস তাতে আমি সত্যিই অনেক কিছু বুঝেছি। তুই মানুষটা আসলে অনেক ভালো রে নিলয়। আমি এবার একটু ভাব নিয়ে বললাম, এই তো হচ্ছে, পাম দেওয়া শুরু হয়েছে, আরেকটু দে, আমি মোটু পাতলুর মতো আকাশে উঠতে শুরু করি। মাইশা বলল, হুট। আমি বললাম, হাট। মাইশা বলল, ফু। আমি বললাম, হু। মাইশা ভেঙচে কেটে বলল, ভ্যাঁ। আরাফ ভাইয়া আমাদের মাঝখানে এসে ধমক দিলেন, তোরা কি আবার ঝগড়া শুরু করলি? যাওয়ার সময় অন্তত একটু শান্ত থাক।
মাইশা কান্নার ভান করে বলল, দেখো না আরাব ভাইয়া, নিলয় আমাকে মেরেছে। আমি তো আকাশ থেকে পড়লাম। মেয়েদের এই নিমিষেই ভোল পাল্টানোর ক্ষমতা দেখে আমি তাজ্জব। আর তিলমাত্র দেরি না করে বাইক স্টার্ট দিয়ে বললাম, গেলাম, টাটা, বাই বাই, আলবিদা, খোদা হাফেজ। মাইশা বকবক করতে করতে চলে গেল। মেয়েটা দিন দিন যে হারে ফাজলি হচ্ছে তাতে ওর সীমানা খুঁজে পাওয়া দায়। আরাফ আমার পাশে এসে ফিসফিস করে বলল, দোস্ত, মাইশাকে দিয়ে কিন্তু কাজ হবে বুঝলি। আমি মনে মনে হাসলাম। ভালো করেই জানি ওরা কোন কাজের কথা বলছে। হয় নেহাকে পটাবে, আর না হয় নেহার সেই সুন্দরী বান্ধবী অনুকে বাগে আনবে। এদিকে বিয়ের গাড়িগুলো এক এক করে স্টার্ট নিতে শুরু করেছে। সামনে থাকা দুটো গাড়ি মিঠো রাস্তা ধরে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। সব গাড়ি ছেড়ে দেওয়ার পর আমরা বাইক নিয়ে বেরোলাম। বাড়ি থেকে কিছুটা দূরে আসতেই পকেটে ফোনটা সজোরে বেজে উঠল। গাড়ি একপাশে থামিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখি মাইশার কল। রিসিভ করতেই ওপাশ থেকে হাঁপাতে হাঁপাতে মাইশা আর্তনাদ করে উঠল, নিলয়, সর্বনাশ হয়ে গেছে রে, অরিন নেই, ও কোনো গাড়িতেই ওঠেনি, তুই দোহাই লাগে এক্ষুনি ডাক, ও কোথায় রয়ে গেল। কথাটা শুনেই আমার মাথার ভেতরটা যেন দপদপ করে উঠল। এতক্ষণ ধরে কেউ খেয়াল করেনি যে অরিন গাড়িতে ওঠেনি। মেজাজটা চরম বিগড়ে গেল। এমনিতেই অরিন মেয়েটা বড্ড আদুরে আর ঠুনকো, তার ওপর ওই অদ্ভুত ঢং করে কথা বলার স্টাইল। না জানি কোন সুযোগ সন্ধানী বাখাটে আবার ওকে কোনো জাদুটোনা করে আটকে রাখল। আমাদের বাড়িতে মেহমান হিসেবে এসেছে, ওকে আগলে রাখার দায়িত্ব তো আমাদেরই। এক মুহূর্ত দেরি না করে বাইক ঘোরালাম। বন্ধুদের ইশারায় বললাম আমার পেছনে আসতে। বাইক নিয়ে যখন বিয়ে বাড়ির দিকে ফিরছি, ঠিক তখনই আমবাগানের ঘুটঘুটে অন্ধকারের দিকে চোখ পড়তেই বুকটা ধক করে উঠল। বিকেলের ম্লান আলোয় দেখলাম তিনজন ছেলে একটা মেয়েকে জোড়াজোড়ি বাগানের ভেতর টেনে নিয়ে যাচ্ছে। মেয়েটার মুখ খুব শক্ত করে চেপে ধরা। দূর থেকে শাড়ির রং দেখে চিনতে বাকি রইল না যে ওটা অরিনি। পকেটে তখনও ফোনটা বেজেই চলেছে। বাইক থামিয়ে নামলাম। আরাফ, শাওন আর মামুন ততক্ষণে আমার পাশে এসে দাঁড়িয়েছে। ফোনটা রিসিভ করে মাইশাকে শুধু বললাম, একদম চিন্তা করিস না মাইশা, তোরা এগিয়ে যা। ফোনটা কেটে পকেটে পড়লাম। আমাদের বাহিনীর মধ্যে আরাফ আর শাওন হলো খাঁটি মাস্তান টাইপ। বিশেষ করে শাওন, ওর বাইকের ফ্রিজার গার্ডের সাথে দুটো হকি স্টিক এমনভাবে লুকানো থাকে যে চট করে কেউ বুঝতেই পারবে না। শাওন ও দুটো বের করে একটা আরাফের হাতে দিল, আরেকটা নিজে রাখল। আমি বুঝে গেলাম ওই ছেলেগুলোর কপালে আজ শনির দশা আছে। আমরা নিঃশব্দে আমবাগানের ভেতরে ঢুকলাম। বড় বড় গাছের ছায়ায় জায়গাটা কেমন ভৌতিক আর অন্ধকার মনে হচ্ছে। ছেলেগুলো অরিনকে একটা বিশাল গাছের আড়ালে নিয়ে থামল। আমরা তখন ওদের একদম হাতের নাগালে। একজন বখাটে ছেলে অরিনের থুতনি চেপে ধরে হিস্সিয়ে বলছে। বখাটে ছেলেটি বলল, তোকে কতবার ভালোবেসেছি বলেছি, কিন্তু তুই তো বড় লোকের বেটি, পাত্তা দিস নে। বলেছিলাম না তোকে তুলে নিয়ে হলো ভালোবাসা আদায় করে নেব। নে এবার চিৎকার কর দেখি কত পারিস। আশেপাশে কেউ আসবে না তোকে বাঁচাতে, তোর বরের গাড়ি তো অনেক আগেই এলাকা পার হয়ে গেছে। শাওনদের ইশারা করলাম আড়ালে থাকতে। আমি বুক ফুলিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। পেছন থেকে বেশ নাটকীয় ভঙ্গিতে আমি বললাম, বরের গাড়ি চলে গেলেও বরযাত্রীরা কিন্তু এখনও এলাকা ছাড়েনি ব্রাগার্স। আমার কণ্ঠস্বর শুনে ওরা যেন আকাশ থেকে পড়ল। ভূত দেখার মতো চমকে উঠে আমার দিকে তাকালো। আমি অরিনের দিকে তাকালাম। মেয়েটা ভয়ে থরথর করে কাঁপছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। যারা শব্দহীন কান্না করে তাদের চোখ খুব দ্রুত ভুলে যায়। অরিনের ক্ষেত্রেও তাই হয়েছে। গোলগাল ফর্সা মুখটা অপমানে আর আতঙ্কে একদম টকটকে লাল হয়ে গেছে। মাথার চুলগুলো অবিন্যস্ত। আমাকে দেখা মাত্রই ও বখাটে ছেলেটাকে এক ঝটকায় ধাক্কা দিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। কান্নায় ভেঙে পড়ে থেমে থেমে আদুরে গলায় বলতে লাগলো, ওরা আমাকে জোর করে, আমি খুব ভয় পাচ্ছি নিলয়। অরিনের চোখের পানিতে আমার সাদা টি শার্ট ভিজে একাকার হয়ে যাচ্ছে। আমি ওকে আলতো করে ছাড়িয়ে নিলাম। ওর মুখের উপর অবাধ্যভাবে ছড়িয়ে পড়া চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দিলাম। অরিন আমার পেছনে গিয়ে আমার শার্ট শক্ত করে ধরে কাঁপতে লাগলো। আমি পকেটে হাত গুজে ছেলেগুলোর দিকে তাকালাম। নিজের মধ্যে তখন এক অদ্ভুত হিরো হিরো ফিল হচ্ছে। মনে হচ্ছে যেন সিনেমার পর্দায় নায়িকাকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে এসেছি। ভাবলাম এই মুহূর্তে কি কোনো ডায়লগ দেব, যেমন লাশ পড়বে এখানে, মারবো ওখানে, নাকি বলবো আই এম ইয়োর প্রেগনেন্ট, না ড্যাডি হবে। ধুর, উত্তেজনায় সব ওলট পালট হয়ে যাচ্ছে। তবে এইটুকু নিশ্চিত, অরিনের চোখের পানির দাম এই বখাটেদের আজ কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে। মনে মনে ভাবলাম, এমন সব অদ্ভুত ডায়লগ দিলে তো পাবলিক উল্টো আমাকেই কেলাবে। আচ্ছা,
হিরোর মতো ভাব নিয়ে তো চলে আসলাম, কিন্তু ওরা যদি উল্টো আমাকেই মারা শুরু করে, হায় হায়, তাহলে তো অরিনের সামনে আমার ইজ্জত এক নিমেষেই পাংচার হয়ে যাবে। আজ যদি আসলে বলায় বড় কোনো মাস্তান হতাম, তাহলে এই বখাটেগুলো আমাকে দেখামাত্রই প্যান্ট খুলে দৌড় দিত। ওদের মধ্যে থেকে একজন বেশ তেজ নিয়ে বলে উঠল, কিরে, একা এসেছিস আমাদের হাত থেকে ওকে বাঁচাতে? তোকেও তাহলে মেরে এখানে পুঁতে ফেলব? আমি হেসে বললাম, কেন রে, আমাকে দেখে কি তোর গাছ মনে হলো যে পুঁতে দিবি? আরেকজন বলল, ভাগশালা। আমি, ওটা তোদের বোন হবে, আমি তোদের দুলাভাই, শালা না রে। আরেকজন বলল, তাহলে আজ তোকে মরতে হবে। ওর কথা শেষ না হতেই পেছনে চেনা কিছু কণ্ঠস্বর ভেসে এলো। শাওন গম্ভীর গলায় বলল, সাহস থাকে তো মেরেই দেখা না, দেখি কার হাতের জোর কত বেশি। বখাটেগুলো চমকে পেছন তাকিয়ে দেখে শাওন, আরাফ আর মামুন 3 দিক থেকে ওদের ঘিরে ধরেছে, আর আমি তো ওদের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি। আহা, নায়কের পাশে সাইড নায়কদের এই এন্ট্রিটা জাস্ট ফাটাফাটি হয়েছে। এ যাত্রায় অন্তত হিরোর মান রক্ষা হলো, কিন্তু তবুও তো হিরো হিসেবে আমাকে একটা ডায়লগ দিতে হয়। আমি একটু ভাব নিয়ে পকেটে হাত গুজে বললাম, শোন, তোদের মতো চুনোপুটিদের পেটাতে আমার এই বন্ধুরাই যথেষ্ট। আর মনে রাখিস, কোচ কখনো নিজে মাঠে খেলে না, সে শুধু খেলা পরিচালনা করে। আমার এই ডায়লগ শুনে হারামি মামুনটা মুচকি হাসল। সত্যি বলতে নিজের ডায়লগ শুনে আমারই নিজের হাসি পাচ্ছে, কিন্তু হাসলে তো চলবে না। চোখের সামনেই শুরু হলো ধুমধুমার অ্যাকশন। শাওন আর আরাফ হকি স্টিক দিয়ে ওদেরকে এমন লেভেলের পিটুনি দেওয়া শুরু করলো যে ওদের হাড়গোড় ভাঙার শব্দ কানে আসছে। শাওন হাসতে হাসতে বলল, নে এবার তোরা প্রাণ ভরে চিৎকার কর, না তোদের কেউ বাঁচাতে আসবে, আর নাই তল্লাটের কেউ তোদের উদ্ধার করতে পারবে। আমি পকেট থেকে ফোন বের করে একটা নাম্বার ডায়াল করলাম। একবার রিং হতেই ওপাশ থেকে রিসিভ হলো। আমি বেশ শান্ত গলায় বললাম, হ্যালো, XXX থানা থেকে বলছেন? আপনারা দ্রুত XXX বাগানে চলে আসুন, 3 জন অপরাধী গুরুতর অবস্থায় এখানে পড়ে আছে। কিছুক্ষণ পরেই সাইরেন বাজিয়ে এক গাড়ি সেখানে হাজির হলো। আরাফ, মামুন, শাওন আর অরিন সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে এই প্রথম দেখছে। আসলে ওরা কেউ জানে না আমি বাস্তবে কি করি। বাড়ির সবাই আর বন্ধুরা এখনও জানে যে আমি স্রেফ একজন বেকার যুবক। পুলিশ আসাতে ততক্ষণে এলাকার কিছু লোকও জড়ো হয়ে গেছে। পুলিশ অফিসার গাড়ি থেকে নেমে হনহনিয়ে আমার দিকে এগিয়ে এলেন এবং সটান একটা স্যালুট দিয়ে বললেন, স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা বাকিটা দেখছি, আপনারা এখন যেতে পারেন। এলাকার লোক আর আমার বন্ধুগুলো হাঁ করে তাকিয়ে আছে। সিয়াম ভাই আর শাওন বারবার আমাকে জেলা শুরু করল। শাওন অবাক হয়ে বলল, কি ব্যাপারে নিলয়, তোর একটা ফোন করার সাথে সাথেই পুলিশ চলে এলো, অফিসার আবার তোকে স্যালুটও দিল, তুই আসলে পুলিশ নাকি? আমি একটু মুচকি হেসে বললাম, আরে না না, পুলিশ টুলিশ কিছুই না, সত্যি বলছি, বিশ্বাস কর। শাওন কিন্তু দমে যাওয়ার পাত্র নয়, সে আবারও বলল, তুই আসলে কে রে? এখানে আসার পথে হাইওয়েতে যখন পুলিশ আমাদের বাইক চেকিং করছিল, আমার তো কাগজের ঠিক নেই, তুই কি করলি যে পুলিশ তোকে স্যালুট করে আমাদের ছেড়ে দিল? আমি কোনো উত্তর না দিয়ে অরিনের হাত ধরে রাস্তার উপর বাইকের কাছে আসলাম। ঠিক তখনই আব্বুর ফোন এলো। রিসিভ করতেই আব্বু উৎকণ্ঠার সাথে বললেন, এই তোরা কোথায়? আমরা তো বাড়িতে পৌঁছে গেছি, কিন্তু তোদের কোনো খোঁজ নেই। এদিকে মাইশা তো কান্নাকাটি করে অস্থির হয়ে গেছে, অরিন কোথায়? আমি শান্ত গলায় বললাম, আব্বু, অরিন আমার সাথেই আছে, আমরা এই তো রাস্তায় আছি, বাইকের পেট্রোল ফুরিয়ে গিয়েছিল বলে একটু দেরি হয়ে গেছে। মাইশাকে ফোনটা দাও তো, অরিন কথা বলুক। অরিন ফোনটা নিয়ে মাইশার শান্ত স্বরে বলল, ঠিক আছে, আচ্ছা চলে আসছি। এখন তোদের বাসায় থাকতে হবে, রাতে বাসায় যাব না। নিলয়ের ফোন থেকে আব্বু আম্মুকে কল করে দিচ্ছি, আমার ফোনে চার্জ নেই। আচ্ছা চলে আসছি, চিন্তা করিস না তো, রাখছি। অরিন কথা শেষ করে ও ফোনটা আমাকে ফিরিয়ে দিল। আমি বাইকে উঠলাম, অরিনও উঠল, কিন্তু সমস্যা হলো আমার বাইকের পেছনের সিটটা একটু উঁচু হওয়ায় অরিনকে একদম আমার সাথে ঘেঁষে বসতে হচ্ছে। মেয়েটা তখনও আতঙ্কে কাঁপছে, তাই সে আমার কোমরটা বেশ শক্ত করে জড়িয়ে ধরে বসল। আমি বন্ধুদের দিকে তাকিয়ে একটা রিকোয়েস্ট করলাম। আমি বললাম, তোমাদের সবার কাছে একটা অনুরোধ, বাগানের এই ঘটনাটা যেন ভুলেও কেউ জানতে না পারে। অরিন, তুমিও কাউকে বলবে না। আরাফ অবাক হয়ে বলল, কেন রে, এত বীরত্বের কাজ করলি আর লুকিয়ে রাখতে বলছিস কেন? আমি বললাম, প্লিজ, পরে সব বলবো তোদের। বাইক স্টার্ট দিলাম। বাড়ির সবাই জানে আমি বেকার, চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কিন্তু আসলে আমি কে বা কী করি সেটা না হয় পরেই বলা যাবে। এখন আপাতত অরিন যেভাবে আমাকে জড়িয়ে ধরে বসে আছে, এটা যদি নেহাকে দেখাতে পারতাম, আহা, কি এক চরম শান্তি লাগতো। ভাবতেই নিজের ভেতর একটা পৈশাচিক আনন্দ অনুভব করলাম। দুলহন তো নিয়ে এলো রাজভাইয়া, কিন্তু আসল খেলা তো শুরু হলো আমার হাতে।